আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, হামাসের সঙ্গে মাটির উপরে যুদ্ধ করে ইসরায়েল জিততে পারবে না, ভয়াবহ হুঁশিয়ারি ইরান। এরপর জানিয়ে দেব ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরায়েলি গণহত্যা ত্রাণ পাঠাতে করিডোর খোলার আহ্বান ইরানের। এদিকে ইসরায়েল গাজা সংঘর্ষ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে? এবং জানিয়ে দেব গাজা যেন মৃত্যুর মিছিল, আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, বহু হতাহত, পশ্চিম তীরে বাইডেনের সফরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক। এদিকে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহৃত হলো মার্কিন ক্ষেপণাস্ত্র, বলছে জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব প্রশান্ত মহাসাগরের উপর চীনের বিমান বাহিনীর আচরণ ঝুঁকিপূর্ণ, অভিযোগ যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামাসের সঙ্গে মাটির উপরে যুদ্ধ করে ইসরায়েল জিততে পারবে না। গাজায় স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে শুধু মাটির উপরে যুদ্ধ করে ইসরায়েল জিততে পারবে না। গাজার মাটির তলায় শত শত কিলোমিটার বিস্তৃত টানেল বা সুড়ঙ্গ যুদ্ধের জন্য সজ্জিত আছে হামাস যোদ্ধারা, এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে বছরের পর বছর ধরে গোপনে প্রশিক্ষণ নিয়ে ইরান ও আরব বিশ্বের সহায়তায় বিশেষ সক্ষমতা অর্জন করেছে হামাস। 2007 সাল থেকে গাজার নিয়ন্ত্রণ রাখা হামাস গত 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণে মরণপণ আক্রমণ চালায়। হামাসের জ্যেষ্ঠ সদস্যদের একজন আলী বারাকা যেমন বলেছেন, প্রয়োজনেই উদ্ভাবনের জননী। তিনি রয়টার্সকে বলেন, দীর্ঘদিন ধরে ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেয়েছে তারা। এর সঙ্গে সহায়তা করছে লেবাননের হিজবুল্লাহর মতো দলগুলো। গাজায় নিজেদের শক্তি বৃদ্ধি করছে তারাও। আলী বারাকার শেকড়ও লেবাননে। তিনি জানান, বাইরে থেকে অস্ত্র আমদানি করা ছিল খুব কঠিন একটি ব্যাপার। গত 9 বছর ধরে স্থানীয়ভাবেই অস্ত্র উৎপাদন করেছেন তারা। 2008 সালের যুদ্ধে গাজা থেকে হামাস যেসব রকেট ছুড়েছিল সেগুলো সর্বোচ্চ 40 কিলোমিটার যেতে পারত। 2021 সাল নাগাদ তাদের রকেটগুলো 230 কিলোমিটার যাওয়ার সক্ষমতা অর্জন করে। 2020 সালে করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনের সংগঠনগুলোকে ইরান বার্ষিক $100 মিলিয়ন সহায়তা দিয়ে থাকে। এর ভেতর হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন রয়েছে। হামাসের সক্ষমতা সম্পর্কে জানতে 11 জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স, যাদের মধ্যে হামাসের নেতা, আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞরা আছেন। নাম প্রকাশ না করার শর্তে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করে তারা একটি ছোটখাটো সামরিক বাহিনী, হামাসের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখানে সাইবার নিরাপত্তা, নৌপথ অভিযানের বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়। এর সামরিক শাখায় রয়েছে 40,000 সদস্য। গ্লোবালিটি সিকিউরিটি অর্গ জানাচ্ছে, 90 দশকে হামাসের যোদ্ধার সংখ্যা ছিল 10,000-এর কম। 2000 সালের পর থেকে সংগঠনটি গাজার মাটির নিচে টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক গড়ে তোলে। এর ফলে যোদ্ধাদের পালিয়ে যাওয়া স্থানীয় বাসা বাড়িতে, অস্ত্র তৈরির কারখানা ও বাইরে থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে সুবিধা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র রয়টার্সকে জানায়, দলটি বেশ ভালো পরিমাণে বোমা, মর্টার শেল, রকেট, ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী মিসাইল তৈরিও মজুত করেছে। হামাসের এই উত্তরোত্তর শক্তি বৃদ্ধির ফলাফল দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে। 2008 সালের অভিযানের সময় ইসরায়েলের 9 জন সেনা নিহত হয়েছিল। 2014 সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 66 জনে। এর আগে গাজায় যুদ্ধ হয় 2021 সালে। তখন হামাস ও এর সহযোগী ইসলামিক জিহাদ গ্রুপ তাদের অন্তত 40 ভাগ রকেট অক্ষত রাখতে পেরেছিল। জিউস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অফ আমেরিকা জানায়, যুদ্ধের আগে তাদের রকেট ছিল 23,000। এরই মধ্যে 11,750টি রকেট তারা রক্ষা করতে পেরেছিল। 1988 সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হামাস। ইসরায়েল, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মিশর ও জাপান একে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে। বছরের পর বছর ধরে হামাস ইরানকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইসরায়েলকে বিপুল সংখ্যক সৈন্য দিয়ে ঘিরে ফেলা যায়। হামাসের পাশাপাশি ফিলিস্তিনিদের অন্যান্য দল এবং লেবাননের হিজবুল্লাহ যুক্ত রয়েছে এই পরিকল্পনায়। ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের দখলদারিত্ব অবসানের আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিরোধ গড়তে চায় তারা।
ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরায়েলি গণহত্যা ত্রাণ পাঠাতে করিডর খোলার আহ্বান ইরানের। আল আকসা তুফান অভিযানের ঐতিহাসিক পরাজয় ঢাকতে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা গতকালও গাজার আল মা আমদানি হাসপাতালে নির্বিচারে বোমা বর্ষণ করেছে। নিরীহ মানুষের ওপর তাদের বর্বর সেনাদের হামলায় হতাহত ফিলিস্তিনিদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ইসরায়েলি বর্বর সেনাদের ওই বোমা হামলায় 7 শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সমগ্র দেশ জুড়ে আজ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। রাইসি বলেছেন, মার্কিন ইসরায়েলি বোমার আগুন শিগগিরই ইহুদিবাদীদের গ্রাস করবে। এদিকে গাজায় মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিয়েছে ইরান। ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম এইনুল্লাহি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমদ আল মুনজেরির সঙ্গে টেলিফোনে ইরানের ওই প্রস্তুতির কথা জানিয়েছেন। এইনুল্লাহি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর পাশবিক হত্যা গণহত্যা চালাচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতিতে হুঁকে গাজায় ফিলিস্তিনের নিরীহ মানুষের সাহায্য এগিয়ে এসে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। হুর পূর্ব ভূমধ্যসাগরের অঞ্চলের পরিচালক আহমদ আল মুনজেরিও ইরানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ফিলিস্তিনিদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় তার সংস্থার প্রচেষ্টার কথা জানান। তিনি বলেন, ফিলিস্তিনিদের সেবায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য প্রস্তুত করা আছে। রাফা ক্রসিং খুলে না দেওয়ার সেগুলো পাঠানো যাচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান গাজার জনগণের সেবায় খাদ্য ও ঔষধ সামগ্রী পাঠানোর জন্য অবিলম্বে একটি করিডর খোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। আব্দুল্লাহিয়ান তার আর্মেনীয় সমকক্ষের সাথে টেলিফোনে আলাপকালে করিডর খোলার প্রয়োজনীয়তার কথা বলেন। ইসরায়েল গাজা সংঘর্ষ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে? গাজা ভূখণ্ডে ইসরায়েলের সম্ভাব্য অভিযানের দিকে এখন সবার নজর। এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে? হামাস কি টিকে থাকতে পারবে শেষ পর্যন্ত? মিশরই বা কেন মুসলমান প্রতিবেশীদের প্রবেশপথ বন্ধ করে রেখেছে? সারা বিশ্ব ছড়িয়ে থাকা পাঠকদের কাছ থেকে একই রকম শত শত প্রশ্ন পেয়েছে বিবিসি। তারা জানতে চান যে এই সংঘর্ষের পরিণাম কি হবে, এর প্রভাব কতখানি পড়তে পারে এবং অন্য দেশগুলো এই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে কিনা। এই মুহূর্তে বিবিসির যে সাংবাদিকরা ইসরায়েল গাজার রণাঙ্গনে রয়েছেন, সেখান থেকেই তারা পাঠকদের সবচেয়ে বেশি জানতে চাওয়া কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। ব্রিটেনের স্কেল মার্শালদের থেকে গ্রেগ জনসন জানতে চেয়েছেন, যদি ইরান সরাসরি এই সংঘর্ষে জড়িত হয় তাহলে কি যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো যুদ্ধ জড়িয়ে পড়বে? এর ফলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে? জবাবে বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরিমি বোয়েন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যখন জানতে চাওয়া হচ্ছিল যে ইরান বা তার লেবাননি মিত্র হিজবুল্লাহ গোষ্ঠীর এই যুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা আছে কিনা, তার উত্তরে তিনি বারবার বলেছেন যে তারা যেন কিছুতেই এর মধ্যে না ঢোকে। ইরানকে এ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার কড়া বার্তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি 2টি যুদ্ধ বিমান বহনকারী জাহাজ পাঠিয়েছে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, যদি কেউ এতে হস্তক্ষেপ করে তাহলে তাদের শুধু ইসরায়েল নয়, মার্কিন সৈন্যদের মোকাবেলাও করতে হবে। মধ্যপ্রাচ্যের একটি অংশ যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের দ্বারা পরিচালিত হয়, অন্য অংশটির ওপর প্রভাব রয়েছে ইরান ও তাদের সমর্থক গোষ্ঠীর। যুদ্ধের ঝুঁকি সম্পর্কে উভয় পক্ষই সচেতন। তারা এও জানে, স্নায়ু যুদ্ধ থেকে যদি তা সম্মুখ সমরে পরিণত হয় তাহলে তা মধ্যপ্রাচ্যের সংঘর্ষকে আরো বড় করে তুলবে এবং সারা বিশ্বেই তার প্রভাব পড়বে। স্কটিশ বর্ডার্স এলাকা থেকে লুসিয়ানো সিসি জানতে চেয়েছেন যে স্থল যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, তার পেছনে ইসরায়েলের মূল উদ্দেশ্য কি। বিবিসির আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ট্রুসেড উত্তরে বলেন, অতীতের যুদ্ধগুলোতে ইসরায়েল হামাসকে কঠোরভাবে আঘাত করার অঙ্গীকার করেছিল যাতে তাদের পক্ষে ইসরায়েলের রকেট নিক্ষেপের ক্ষমতা ধ্বংস হয়ে যায়, সেই সঙ্গে তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো যাতে ধ্বংস হয়। কিন্তু এবারের ব্যাপারটা অন্যরকম। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে এবং এমনভাবে তারা হামাসকে সমূলে উপড়িয়ে ফেলতে চায় যেমনটা করা হয়েছিল ইসলামিক স্টেটকে। হামাসের অবকাঠামো ধ্বংস করা, সুড়ঙ্গ গুড়িয়ে দেওয়া এবং তাদের কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ককে পঙ্গু করে দেওয়ার মতো সামরিক শক্তি ইসরায়েলের রয়েছে। তবে গাজায় কি অপেক্ষা করছে সে সম্পর্কে ইসরায়েল কতটুকু জানে তা স্পষ্ট নয়। ইসরায়েলি
নিরাপত্তা সম্পর্কে অভাবনীয় রকম নিখুঁত তথ্য যা দিয়ে তারা ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পেরেছে। হামাসের সেই সামরিক শক্তি ইসরায়েলিদের হতচকিত করে দিয়েছে। হামাসও সম্ভবত একই রকম ভাবে প্রস্তুত, কারণ তারা ভালো করেই জানে যে ইসরায়েলের দিক থেকে কি হিংস্র প্রতি আক্রমণ হবে। তবে ইসলামিক স্টেট গ্রুপের থেকে হামাস কিছুটা আলাদা। হামাস হলো এমন একটি সংগঠন যারা রাজনৈতিক ও সামাজিকভাবেই ফিলিস্তিনি সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। গাজা যেন মৃত্যুর মিছিল, আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, বহু হতাহত, পশ্চিম তীরে বাইডেনের সফরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক। গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় আরো বহু সংখ্যক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ ফিলিস্তিনের আল ইওয়ামের খবরে বলা হয়েছে গাজার পশ্চিমে ইসরায়েলি সেনারা একটি আবাসিক ভবনে ভয়াবহ হামলা চালায় এবং এতে কমপক্ষে 30 জন হতাহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার বনি সোহিলাতে অপর এক হামলা চালিয়ে কমপক্ষে 12 ফিলিস্তিনিকে শহীদ করেছে। এদিকে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন এক যৌথ বিবৃতিতে পশ্চিম তীরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে ফিলিস্তিনি শিশুদের অন্যত্র স্থানান্তরে বাধা দিতে কয়েকটি আরব দেশের ভূমিকার কথা উল্লেখ করে গাজায় নারী ও শিশু হত্যা রোধে পদক্ষেপ নিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন যুদ্ধে প্রথমবার ব্যবহৃত হলো মার্কিন ক্ষেপণাস্ত্র, বলছে জেলেনস্কি। রাশিয়ার সামরিক বাহিনীকে মোকাবেলায় প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি। তিনি জানান, ইউক্রেন রাশিয়ার হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একই সঙ্গে ইউক্রেন রাশিয়ার পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে অন্তত 9টি হেলিকপ্টার ধ্বংস করেছে বলে দাবি তার। তবে মস্কোর এই যুদ্ধযানগুলো ধ্বংসে মার্কিন অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা ইউক্রেন তা স্পষ্ট করেনি। এদিকে বার্দিয়ানুস্ক এবং লোহানুস্ক নামক স্থানে কেভের হামলায় অন্তত কয়েক ডজন রাশিয়ান সৈন্য নিহত হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। জেলেনস্কি তার এক সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় জানান, মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রমাণ করেছে। তবে মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো কখন কোথায় ব্যবহার করা হয়েছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তবে কিয়েভের এই দাবির ব্যাপারে এখনো মুখ খোলেননি রাশিয়া। এর আগে বাইডেন প্রশাসন এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের খবর অস্বীকার করলেও সম্প্রতি ATMSS ইউক্রেনের হাতে তুলে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা CNN এর প্রতিবেদনে বলা হয়, মস্কোকে চমকে দিতেই ওয়াশিংটন এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রশান্ত মহাসাগরের উপর চীনের বিমানবাহীর আচরণ ঝুঁকিপূর্ণ, অভিযোগ যুক্তরাষ্ট্রের। মার্কিন যুদ্ধ বিমানকে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশে 180 বারেরও বেশি চীনা বাধার ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত 2 বছরে এই পরিমাণ বাধা দেওয়া হয়েছে, যা আগের দশকের মোট রিপোর্টের চেয়েও বেশি। পেন্টাগন গতকাল মঙ্গলবার তার বার্ষিক চীন সামরিক শক্তি প্রতিবেদনের আগাম ছবি এবং ভিডিওর একটি সিরিজ প্রকাশ করেছে। শিগগিরই প্রতিবেদনটি প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। খবর আল জাজিরার।